হঠাৎ একটা কল পেয়ে আমি তো পুরো অবাক। আমি নাকি এক্সট্রাঅর্ডিনারি গ্রুপের ইন্টারভিউতে পাস করেছি। কয়েকশো বিলিয়ন ডলারের ভ্যালুশন এই কোম্পানির। কিন্তু আমি তো কোনোদিন এখানে ইন্টারভিউ দিতেই আসিনি। এই বিশাল কংগ্লোম্যারেট তো সবসময় আমার ধরাছোঁয়ার বাইরে ছিল। সামনের লাক্সারি লবিটার দিকে তাকিয়ে যখন এসব ভাবছি, তখনই একটা যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। টিং! অভিনন্দন হোস্ট, আপনি নিউবি ড্যাড চেক ইন সিস্টেম অ্যাক্টিভেট করেছেন। আরে ভাই, এই নিউবি ড্যাড চেক ইন সিস্টেমটা আবার কি? আমার তো এখনো বিয়েই হয়নি, তাহলে বাচ্চা কোত্থেকে আসবে? আমি নিজের থুতনিতে হাত দিয়ে ভাবলাম, তার মানে কি আমাকে এখন বাচ্চা পয়দা করতে যেতে হবে? সিস্টেম জানালো, হোস্টকে শুধু তার সন্তানরা যেখানে আছে সেখানে গিয়ে চেক ইন করতে হবে। তাহলেই সে সিস্টেম রিওয়ার্ড পাবে। হোস্ট, আপনার অলরেডি সন্তান আছে। সিস্টেম সাথে সাথে আমার মাথায় একটা মেসেজ পাঠিয়ে দিল। এটা পড়ার পর আমি তো পুরো শকড। আমার নাকি টুইনস আছে। আর সেই বাচ্চাদের মা আর কেউ না, স্বয়ং এই কোম্পানির সিইও। ঠিক ওই মুহূর্তেই একটা কর্কশ গলা আমার চিন্তা থামিয়ে দিল। সুচেন, তুমি এখানে কি করছো? এক্সট্রাঅর্ডিনারি গ্রুপ কি তোমার মতো মানুষের জায়গা? জলদি এখান থেকে বিদায় হও। শানশান, ওকে? ইয়াং শানশানের হাত ধরে থাকা লোকটা খুব জেন্টলম্যান সেজে জিজ্ঞেস করল। ইয়াং শানশান খুব বিরক্ত হয়ে বলল, ও আমার এক্স বয়ফ্রেন্ড। ওই যে গরিব ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, এসেই। ঝাংহাও তখন অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, ও কি এখন কোনো কাজ খুঁজে পাচ্ছে না? যেহেতু ও তোমার এক্স, আমি চাইলে আমাদের কোম্পানিতে ওকে একটা পজিশন দিতে পারি। আমাদের ক্লিনিং ডিপার্টমেন্টে লোক লাগবে। জানি না ও রাজি হবে কিনা। ইয়াং শানশান হাসতে হাসতে মুখ চেপে ধরল। ক্লিনিং ডিপার্টমেন্ট? তার মানে কি টয়লেট পরিষ্কার করা? আমার মনে হয় সুচেনের জন্য ওটাই পারফেক্ট হবে। সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার পর আমার কাছে ওদের আজেবাজে কথা শোনার সময় ছিল না। আমার মাথায় আবার সিস্টেমের আওয়াজ বেজে উঠল। অভিনন্দন হোস্ট, আপনার প্রথম চেক ইন সফল হয়েছে। আপনার রিওয়ার্ড হল একটি পাটেক ফিলিপ ঘড়ি, যার দাম 17.6 মিলিয়ন ইউয়ান। এই সিস্টেম আমাকে চেক ইন করার সাথে সাথেই 17.6 মিলিয়নের ঘড়ি দিয়ে দিল। এটা তো সবথেকে দামি পটেক ফিলিপ। একটা ফেরারি সুপারকারও এর কাছে নস্যি। তার মানে আমি এখন সাকসেসফুলি চেক ইন করতে পেরেছি। তাহলে কি আমার টুইন্স অলরেডি এই কোম্পানিতে পৌঁছে গেছে? হ্যাঁ হোস্ট, টুইন্স। ড্যাডি চলে এসেছে। সামনের ওই দুই মাছি যারা একসাথে সুর মিলিয়ে গান গাইছিল, তাদের পাত্তা না দিয়ে আমি ঝাংহাওকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি যাচ্ছিলাম আমার বাচ্চাদের আর তাদের মা, এই কোম্পানির সিইও ইয়ান বিংশুকে দেখতে। সুচ্ছেন, কত অভদ্র তুমি! ঝাংহাও তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছিল, আর তুমি কৃতজ্ঞতা না জানিয়ে উল্টো ওকে ধাক্কা দিলে। এখনই ঝাংহাওয়ের কাছে ক্ষমা চাও। আর তোমার কবজিতে ওটা কি? শানশানের হাত আমার কবজিতে থাকা ওই দামি আলোর মতো ঝকঝকে ঘড়িটার ওপর পড়ল। আমি ওর হাতটা ঝটকিয়ে সরিয়ে দিলাম। ক্ষমা চাব? ও আমার পথ আটকে দাঁড়িয়েছিল। সরিয়ে দিয়েছি তাতে কি হয়েছে? ও কি আমাকে চাকরি দেওয়ার যোগ্য? ঝাংহাও পুরো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। শানশান না বলেছিল আমি একটা গরিব ছেলে। তাহলে আমি 17.6 মিলিয়নের ঘড়ি পড়লাম কিভাবে? এটা দিয়ে তো অনেকগুলো ফেরারি কেনা সম্ভব। ডিং! যমজ সন্তানরা দ্রুত এগিয়ে আসছে। এই খবর শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমার বাচ্চারা আসছে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার নিজের টুইন্স থাকবে। ইয়াং শানশান ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। তার চেহারার অভিব্যক্তি বদলে গেল। এই ঘড়ি, এটা নির্ঘাত ভাড়া করে এনেছে। ও আজ এখানে এসেছে শুধু নিজেকে একজন রিচ এবং সাকসেসফুল ম্যান হিসেবে দেখানোর ভান করতে। আমি ওর 4 বছরের ক্লাসমেট ছিলাম আর আমরা 2 মাস ডেট করেছি। আমি ওর ব্যাকগ্রাউন্ড জানি না। এই ফ্লি মার্কেটের সস্তা জামাকাপড় পরা ছেলে 17.6 মিলিয়নের ঘড়ি পরবে? আমি জাস্ট নির্বাক হয়ে গেলাম। ঘড়ি রেন্ট করা? শুধু তো তোমাদের মতো মানুষেরা এমন ফালতু চিন্তা করতে পারে। আমি কথা শেষ করে এক্সট্রাঅর্ডিনারি গ্রুপের জব অফার লেটারটা বের করে দেখালাম। ইয়াং শানশান অবিশ্বাসের সাথে ওর হাতের ওই লেটারটার দিকে তাকিয়ে রইল। সেখানে শুধু কোম্পানির লোগোই ছিল না, অফিসিয়াল সিলও ছিল। সেখানে পরিষ্কার লেখা ছিল, প্রিয় সুচেন, আপনি ইন্টারভিউতে পাশ করেছেন এবং আপনাকে আমাদের কোম্পানির অফিসিয়াল এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়া হলো। ঝাংহাওয়ের হাতে থাকা পারচেস নোটাতেও পরিষ্কার লেখা ছিল যে ঘড়িটার ক্রেতা স্বয়ং সুচেন। এটা কি আসলেই সম্ভব? সুচেন কি তবে কোনো লোকানো সেকেন্ড জেনারেশন সুপার রিচ ফ্যামিলির ছেলে? শাংশানের মন তখন ছটফট করছিল। তার খুব অস্বস্তি লাগছিল। সুচেন শুধু চাকরিই পায়নি, 17.6 মিলিয়নের ঘড়িও কিনেছে। সে সত্যিই একজন হিডেন রিচ আর সাকসেসফুল মানুষ। ঝাংহাওয়ের অবস্থা তখন আরও খারাপ। নিজের মান সম্মান বাঁচাতে সে হুঙ্কার দিয়ে বলল, তো কি হয়েছে? তুমি অফার লেটার পেয়েছ? আমাকে ধাক্কা দেওয়ার জন্য যদি ক্ষমা না চাও, তবে আমি এখনই তোমার চাকরি খেয়ে ফেলব। আমার আঙ্কেল এই কোম্পানির হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের হেড। তোমাকে এখানে রাখা না রাখা আমার আঙ্কেলের একটা কথার উপর নির্ভর করছে। আমি হাসলাম। প্লিজ, তোমার আঙ্কেলকে কল করো। আমিও দেখতে চাই সে কিভাবে আমার চাকরি খায়। আরে ভাই, এই কোম্পানির সিইও তো আমার বাচ্চাদের মা। আমি কোনো ইন্টারভিউ ছাড়াই অফার পেয়েছি।
তার মানে এটা নিশ্চয়ই আমার বাচ্চাদের মায়ের কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। ঝাংহাও রেগে গিয়ে ফোন বের করল। দাঁড়াও, আমি এখনই কল করছি। ঠিক তখনই এলিভেটর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। ওনার পরনে ছিল প্রফেশনাল হ্যান্ডমেড টেইলার্ড স্যুট। বিনোদন জগতের সবথেকে সুন্দরী অ্যাক্ট্রেসদের স্কোর যদি ৯ হয়, তবে এই মহিলার স্কোর নির্ঘাত ১০। উনিই হচ্ছেন সিইও ইয়ান বিংশু। উনি সরাসরি আমার দিকেই আসছিলেন। ঝাং হাও পুরো স্ট্যান্ড হয়ে গেল। ওর হার্টবিট বেড়ে গেল। সে ঝটপট নিজের ড্রেস ঠিক করে ইয়াং সাংশান থেকে দূরে সরে দাঁড়াল। ইয়ান বিংশু যখন লবিতে এসে দাঁড়ালেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম উনিই আমার বাচ্চাদের মা। আর আমি এও জানতাম যে উনি আমার সাথেই দেখা করতে আসছেন। সত্যি বলতে, ইয়ান বিংশু ছিলেন এক অকল্পনীয় সুন্দরী। ইয়াং শানশান ওর স্কুলে সবথেকে জনপ্রিয় মেয়ে ছিল এবং ওর বিউটি রেটিং ছিল ৮-এর উপরে। কিন্তু ইয়ান বিংশুর পাশে ওকে একদম সাধারণ লাগছিল। ইয়ান বিংশুর সৌন্দর্যের কাছে শানশান পুরোপুরি ফিকে হয়ে গিয়েছিল। সুচেন, তুমি এসেছ? ইয়ান বিংশু কথাটি বলে বরফের মতো ঠান্ডা চোখে ঝাং হাওয়ের দিকে তাকালেন। কে যেন বলল ওকে ফায়ার করে দেওয়া হবে? ওই মুহূর্তে ঝাং হাও নিজেকে একটা ক্লাউন বা জোকারের মতো মনে করছিল। ও স্বপ্নেও ভাবেনি যে আমার আর ইয়ান বিংশুর আগে থেকেই পরিচয় আছে। আমি মাত্র কাজে জয়েন করার জন্য লবিতে ঢুকেছি, আর কোম্পানির সিইও নিজে আমাকে নিতে নিচে নেমে এসেছেন। এটা থেকেই বোঝা যাচ্ছিল ইয়ান বিংশুর কাছে আমার গুরুত্ব কতটা। ইয়ান বিংশুর সাথে সাথে ওনার পেছনে থাকা সেক্রেটারিকে অর্ডার দিলেন, আগামীকাল থেকে আমি যেন ঝাং হাওকে এই গ্রুপে আর না দেখি, আর যারা ওকে সাপোর্ট করে তাদেরও ফায়ার করে দাও। সিইওর সেক্রেটারির সাথে সাথে ফোনের ডায়াল প্যাড চেপে ধরলেন। ঝাং হাওয়ের মুখ একদম নীল হয়ে গেল। ও কল্পনাও করেনি যে আমার জন্য ও এবং ওর আঙ্কেল দুজনেরই চাকরি চলে যাবে। ও মিনতি করে বলল, সিইও ইয়ান, আপনি এটা করতে পারেন না। আমি আর আমার আঙ্কেল এই কোম্পানির জন্য কত কন্ট্রিবিউশন করেছি। হুট করে আমাদের এভাবে বের করে দেওয়া একদম ফেয়ার না। ইয়ান বিংশু ওর দিকে একটা কোল্ড লুক দিলেন এবং শান্ত গলায় বললেন, আমি আমার কাজ কিভাবে করব সেটা কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে? সেক্রেটারির সাথে সাথে বডিগার্ডসদের ডাকলেন এবং তারা মুহূর্তের মধ্যে ঝাংহাওকে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে গেল। ইয়াং শানশান এই দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবছিল, ইয়াং বিংশুর সাথে আমার আসলে কি রিলেশনশিপ? ইয়াং বিংশু কি আমার জন্য নিজের ইমেজের তোয়াক্কা না করে ওকে আর ওর আঙ্কেলকে ফাইট করে দিল? ও এবার আমার কাছে ছুটে এসে খুব চালাকি করার চেষ্টা করল। সুচেন, যা হয়েছে সব আমার ভুল। আমাকে ঝাংহাও ধোকা দিয়েছিল। আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি? আমি ওর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললাম, না, মনে রেখো, ভালো ঘোড়া কখনো পুরনো ঘাস খায় না। আমি সেই মানুষ যাকে তুমি এই জীবনে আর কোনোদিন পাবে না। ঠিক তখনই ইয়াং বিংশু আমাদের মাঝখানে এসে দাঁড়ালেন এবং শাংশানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, তুমি সুচেনের এক্স গার্লফ্রেন্ড। যেহেতু তুমি এক্স, তাই এখন থেকে আর ওকে বিরক্ত করবে না। আজ থেকে সুচেনের জীবনের দায়িত্ব আমি নিলাম। ওকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি একজন অত্যন্ত এক্সেলেন্ট মানুষকে হারিয়েছ। শাংশান আমাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ও স্বপ্নেও ভাবেনি যে আমি ইয়াং বিংশুর কাজিন নই, বরং ওনার পছন্দের মানুষ। ও মনে মনে ভাবছিল, যদি একটা অনুশোচনার ওষুধ থাকত, বা আমি যদি ৩ বছর আগের অতীতে ফিরে যেতে পারতাম। সুচেনের যে এত পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড আর এমন ধনী পরিবার, সেটা জানলে ও কোনোদিন ব্রেকআপ করত না। এক্সট্রাঅর্ডিনারি গ্রুপের টপ ফ্লোরে সিইওর অফিসে ঢোকার পর ইয়াং বিংশু আমার দিকে ফিরলেন। ওনার সেই ঠান্ডা আর গম্ভীর ভাবটা নিমেষেই কেটে গেল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার আইডিয়ার প্রয়োজনীয় কাগজ নিয়ে এসেছ? আমি কনফিউজড হয়ে জিজ্ঞেস করলাম, কেন? ইয়ান বিংশু ওনার ঘড়ির দিকে তাকিয়ে বললেন, সকাল ১০টা বাজে। সিভিল রেজিস্ট্রি অফিস বন্ধ হতে আরও ২ ঘন্টা বাকি। আমাদের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য এটাই যথেষ্ট সময়। আমি তো পুরো হাঁ! আমি এখনো বাচ্চাদের চোখেই দেখলাম না, আর আমার বাচ্চাদের মা এখনই বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েছেন। উনি আমাকে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিলেন না। আমি বললাম, সিইও ইয়ান, আমি দুঃখিত। আমি আপনাকে এখনই বিয়ে করতে চাই না। তাছাড়া আমি আজই জয়েন করেছি। আমাকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে রিপোর্ট করতে হবে। আমি আসছি। এই বলে আমি ঘুরে দাঁড়িয়ে দরজাটা খুললাম। মনে মনে ভাবলাম, আমার কাছে এখন সিস্টেম আছে, ফিউচারে টাকার অভাব হবে না। আমি কারো জিগোলো হয়ে থাকতে চাই না। বিয়ে যদি হতেই হয়, তবে আমি নিজে প্রপোজ করব। দরজা খোলার সাথে সাথেই ধপাস ধপাস গোলাপের মতো সুন্দর দুটো বাচ্চা ঠিক আমার পায়ের সামনে এসে আছাড় খেল। উফ উফ, ব্যথা পেয়েছি, আমাদের ধরে ফেলেছে। বাচ্চা দুটোকে দেখে আমি পুরো পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক ওই মুহূর্তেই সিস্টেমের আওয়াজ এলো, টিং! অভিনন্দন হোস্ট, আপনার যমজ সন্তান এসে গেছে। সেই সাথে হোস্টের ফিজিক বা শারীরিক গঠন এখন আরও শক্তিশালী করা হয়েছে।
মেঝেতে পড়ে যাওয়া ওই ছোট্ট বাচ্চা মেয়েটা, যার চুলে ছোট একটা ঝুঁটি করা ছিল, দেখতে একদম পোর্সেলিন ডলের মতো। সে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে আধো আধো গলায় বলল, এই হ্যান্ডসাম ভাইটাই কি আমাদের বাবা? ড্যাডি, বাবা, আমাকে কোলে নাও, তোয়ান তোয়ান একটা হাগ চায়।